আম্মু খোদার দোহাই লাগে, আমি বিয়ে করবো না। দেখ বাবা, এটা তোর আব্বুর ডিসিশন, এখানে আমি কিছু করতে পারবো না। আম্মু আমি এখন অনেক ছোট। আমি যাচ্ছি। আম্মু আমাকে এত ছোটবেলায় বিয়ে করাই দিলে আমি মরেই যাব। এমন সময় কেউ একজন আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল। ওই কোন শালারে আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছে? আগে চোখটা তো খুলো। চোখ খুলতেই এ কি, আমি তো বিছানায়। তার মানে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? যাক বাবা, বেঁচে গিয়েছি। অন্তত পক্ষে বিয়েটা তো আর করা লাগবে না। বিছানা থেকে উঠতে যাব, কি ব্যাপার আমার কাপড় চোপড় ভেজা কেন? ওই ডাইনি, তুই আমাকে আজকেও পানি মারছস? তো কি আদর করবো নাকি? সে কখন থেকে ডাকতেছি, বারবার ঘুমের ঘুরে থেকে বলছিস আমি বিয়া করবো না, আমি বিয়া করবো না। তাই বলে পানি মারবি? পানি মারছি বেশ করছি, তারপর বালতিতে বাকি যতটুকু পানি অবশিষ্ট ছিল সেটাও মেরে দিয়ে খেচ্ছে দৌড়। উফ, এই মেয়ের জ্বালা আর পারি না। বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। হ্যালো জনগণ, আসেন পরিচিত হয়ে নেই। আমি শ্রাবণ আহমেদ সাইদ, ডাকনাম সাদ। আর এতক্ষণ যার সাথে ঝগড়া করছিলাম ও হচ্ছে আমার একমাত্র চাচাতো বোন। আর আমরা দুজনেই ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। যদিও রিয়া আমার 1 বছর সিনিয়র, কিন্তু আমাদের এলাকার সবাই আমাদেরকে যমজ ভাই বোন বলে সম্বোধন করে। আর এতক্ষণ যে আমাদের ঝগড়াটা উপভোগ করলেন, এটা আমাদের রোজকার ঘটনা মাত্র। আসলে ওই পেতনিটা আমাকে রোজ সকালে পানি মারবেই। আর রিয়াকে আমি পেতনি বললাম বলে আপনারা আবার ওই পেতনি ভাবেন না। সত্যি বলতে রিয়া অনেক সুন্দরী। তার রূপের প্রশংসা করা শুরু করলে গল্প আর শেষ হবে না। তাই আর বাংলা সিনেমার মতো গল্পের নায়িকার এত প্রশংসা করবো না। যাক বাবা, আপনাদের সাথে কথা বলতে বলতে ফ্রেশ হয়ে গেলাম নাস্তা করতে। নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। কি রে পুটলা, তোর হইছে? রেডি হয়ে রিয়ার কাছে গিয়ে মাথা একটা গুতা মাইরা, ওই তোকে কতবার বলছি তুই আমাকে উল্টা বলবি না? তুই বললেও আমি তোকে পুটলা বলেই ডাকবো। নিজে তো দেখতে একেবারে কার্টুনের মতো। কি তুই আমারে কার্টুন করলি? আমি এখনই ছোট আম্মুর কাছে বিচার দিব। তা যা না, মানা করছে কে? কথাটা বলার সাথে সাথে রিয়া বিদ্যুৎ গতিতে আম্মুর কাছে যেতে লাগলো। এই রে, কাম সারছে। এখন আম্মুর কাছে বিচার দিলে তো আমার পকেটে খরচের টাকা দেয়া বন্ধ করে দিবে। আমি ফুট কইরা মুন্ডারে একে নরম কইরা রিয়ারে কইলাম, রিয়া। মুহূর্তের মধ্যেই দাঁড়িয়ে গিয়ে শোন, আজকে আর তোর এই মিষ্টি কথায় আমি গলে যাচ্ছি না। তুই সবসময় আমার সাথে এমন করিস। পরে ছোট আম্মুর কাছে বিচার দেওয়ার কথা বললে তুই আবার ঢং শুরু করছিস। আজকে আমি ছোট আম্মুর কাছে বিচার দিবই। এই শোন না, কলেজে দেরি হয়ে যাচ্ছে, প্লিজ তাড়াতাড়ি চল। না, প্রয়োজনে আজকে কলেজে যাব না, তারপরও তোকে আজকে শিক্ষা দিয়েই ছাড়বো। তারপর বহু ঠেলাঠেলির পর রিয়া আম্মুর কাছে বিচার দেওয়ার চেষ্টা স্থগিত করলো। দুঃখের কথা কি আর কোমরে ভাই, আসলে সত্যি কথা বলতে এই বাড়িতে আমার কোনো দামি নাই। আমি কিছু করলে আমার হাত খরচের টাকা দেওয়া বন্ধ, আর রিয়া যা কিছুই করুক না কেন তার কোনো বিচার নেই। যাক गा সেসব কথা। তারপর রিয়াকে নিয়ে কলেজে পৌঁছালাম। লাঞ্চের সময় রিয়া ওর বান্ধবীদের সাথে চলে গেল, আর আমিও হারামিগুলোর সাথে আড্ডা দেওয়ার জন্য কলেজ ক্যাম্পাসে চলে গেলাম। কি রে, তোকে আজকে এমন শুকনা শুকনা লাগছে কেন? আর বলিস না রে ভাই, এই রিয়ার জ্বালায় তোর এই ভদ্র ইনোসেন্ট বন্ধুটা একেবারে শেষ। কথাটা বলার সাথে সাথে সব হারামিগুলো হাসতে হাসতে একেবারে মঙ্গল গ্রহে যাওয়ার অবস্থা। এক বালতি টাক মাথায় লয়া, ওই তোরা আমার এই দুর্দশা দেখে মজা নিচ্ছিস? আরে দাঁড়া দাঁড়া, আর একটু হেসে নে। তুই ভদ্র আর ইনোসেন্ট, শালা হারামি। রিয়া তো তোকে সহ্য করে, আমি ওর জায়গায় থাকলে তোরে প্রতিদিন নিয়ম করে কেলাইতাম। ভাবলয়, দেখিস তোর জামাই তোরে রোজ কেলাইবো। এই শোন, আমার জামাই আমার কেলাইবো না, শুধু ভালোবাসবে। আরে তোর কপালে তো বিয়াই নাই। ওই বেশি পাকনামি করলে তোর ছোট বোন রে লয়া ভাইকা যামু। আমার বোনের তোর কাছে বিয়া দিব না। এই তোরা থামবি? আচ্ছা ভাই, অনেক কাহিনী হয়েছে, চল এবার কিছু খেয়ে আসি, খুব ক্ষুধা লাগছে। তারপর আমরা সবাই লাঞ্চ করতে যাব। এমন সময় পিছন থেকে কেউ একজন আমার শার্টের কলার ধরে টান মারলো। এই কোন শালারে? পিছনে তাকিয়ে দেখি রিয়া। চল ফুচকা খাবো। না আমি যাব না, তুই ঝাল বেশি খাস। চল বলতেছি।
তারপর আমার এই টাইনা টুইনা ফুচকাওয়ালার কাছে নিয়ে গেল। মামা ঝাল দেয়া 2 প্লেট ফুচকা দেন। ফট করে ফুচকাওয়ালাকে চোখে একটা ইশারা মারলাম আর কইলাম আমার প্লেটে যেন ঝাল না দেয়, আর রিয়ানের প্লেটে ইচ্ছা মতো ঝাল দেন। ব্যাস কাম হয়ে গেল, বাকিটা ইতিহাস। তারপর কলেজ শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে বিকেলের দিকে আড্ডাখানায় চলে গেলাম। কি রে, চা খাবি? এই যে ভিউয়ার্স বন্ধুরা, আমরা এখন চা খাচ্ছি, আপনারা কি খাবেন? ঢেলে দে একটু। তারপর চা শেষ করে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। রাতের খাবার শেষ করে আমার রুমে এসে স্টাডি করতেছি, এমন সময় টুনটুন এই রে রিয়া কল মারছে। রিসিভ করে, কি রে এত রাতে কল দিছিস কেন? তুই একটু বাইরে আয়। এই তোর মাথাটা খারাপ হয়েছে? এখন রাত 12:30 বাজে, আমি আসতে পারবো না। প্লিজ তাড়াতাড়ি আয়, খুব আর্জেন্ট। আচ্ছা আসতেছি। রিয়ার কাছে গিয়ে বল কি জন্য ডাকছিস? চলো। আমার হাত ধরে টানতে টানতে নিচ্ছে। আরে কই যাব? সাদেকদের বাড়ির আম গাছটা দেখেছিস? এতগুলো আম ধরছে, চল চুরি করবো। কি এত রাতে আম চুরি করবি? হায় আল্লাহ, আমার উঠায় নিয়ে যাও। আরে বেটা, এটাই তো চুরি করার পারফেক্ট টাইম, চল। সাদেকদের আম গাছের নিচে গিয়ে পরিবেশটা কত সুন্দর না? কোনো হইচই আছে? এই তাহারির ডায়লগ রাখ, সাদেককে আমার টের পাইলে না চিল্লায়া মার্কেট ফাইল হইব। আরে বেটা, টের পাবে না, তুই নিচে চুপ মেরে দাঁড়িয়ে থাক, আমি ব্রেক নিয়ে গাছে উঠতেছি। সাবধানে। 10 মিনিট পর। রিয়া তাড়াতাড়ি গাছ থেকে নাম, সাদেককে আম্মু টের পেয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যে রিয়া গাছ থেকে নেমে আমার হাত ধরেই সেই লেভেলের দৌড়। তারপর আমার রুমের পেছনের দিক দিয়ে আমি আমার রুমে প্রবেশ করলাম। রিয়াকে একটা হ্যাচকা টান দিয়ে ওই জানলা দিয়েই আমার রুমে প্রবেশ করালাম, কিন্তু দুর্ভাগ্যবশত রিয়া তার শরীরের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে আমাকে নিয়ে বিছানা একেবারে আমার উপরে পড়ে গেল। তারপর তামিল সিনেমার নায়ক নায়িকাদের মতো দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি। রিয়া আস্তে আস্তে আমার মুখের একেবারে কাছে চলে আসছে, এতটাই কাছে যে আমি ওর প্রতিটা নিঃশ্বাস অব্দি অনুভব করতে পারছি। তারপর রিয়ার ঠোঁট জোড়া আমার ঠোঁটে ছোঁয়া পেতে যাবে, এমন সময় আমি রিয়াকে এক ধাক্কাতে আমার ঠোঁটের উপর থেকে সরিয়ে বললাম, রিয়া কি করছিস? মুহূর্তের মধ্যে পরিবেশটা অন্যরকম রূপ ধারণ করলো। রিয়া খাটের এক পাশে চুপচাপ হয়ে বসে আছে, আর আমি এক পাশে। দুজনের মধ্যে কঠোর এক নীরবতা বিরাজ করছে। কিছুক্ষণ পর রিয়া নীরবতা ভেঙে বলল, আমি যাচ্ছি। বলে আমার কথার কোনো উত্তরের উপেক্ষা না করে রুমের দরজা খুলে রিয়া তার নিজের রুমে পদার্পণ করলো। আমি বিছানায় শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম, রিয়া আমার সাথে এমনটা কেন করতে চাইলো? আমি তো কোনোদিন ওকে এমন চোখে দেখি নাই। তাহলে রিয়াকে আমাকে ভালোবাসে? না না, তা কি করে সম্ভব? এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি তার খেয়াল নেই। সকালে রিয়াটাকে ঘুম ভাঙলো। ওই ওঠ। আজব, তুই আজকেও আমাকে পানি মারছিস? দেখছেন কি কারবারটা? রাতে যে এত বড় কাহিনী ঘটে গিয়েছে তার প্রভাবই তার মধ্যে উল্লেখ নাই। তো কি করবো, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হো, কলেজে দেরি হয়ে যাচ্ছে। কথাটা বলে ঢেং ঢেং করে আমার রুম ত্যাগ করলো। তারপর ফ্রেশ হয়ে প্রতিদিনের মতোই কলেজে চলে গেলাম। লাঞ্চের সময় হারামিগুলোর সাথে আড্ডা দিচ্ছি। কি রে সাদ, তুই আজকে এত চুপচাপ কেন? না এমনি। এমন সময় রিয়া এসে, কি রে, তোদের সবার কি খবর? ভালো, তোর? ফাটাফাটি। বাবা, আজকে এত খুশি কেন? ও মা, তোরা কিছু জানিস না? সবাই এক বস্তা আগ্রহ লইয়া রিয়াকে জিজ্ঞাসা করলাম। কই না তো, কি? আরে আগামী সপ্তাহে আমাদের কলেজ থেকে পিকনিকে যাচ্ছে। সবাই বদনা বদনা খুশি লইয়া কি? সাদ কলেজ ছুটি দিয়ে দিছে, চল বাসায় যাব। তারপর হারামিগুলোর কাছ থেকে বিদায় নিয়ে রিয়াকে নিয়ে বাসায় ফিরলাম। রাতে আমার রুমে বসে স্টাডি করছি, এমন সময় রিয়া আমার রুমে প্রবেশ করলো। কিরে তুই এত রাতে আমার রুমে? আমার বিছানায় বসে আমার দিকে একটা খাতা এগিয়ে দিয়ে একেবারে গুলগুল হয়ে, এই অঙ্কটা বোঝাই দে না। কিরে আমি স্বপ্ন দেখছি না তো? হাতে একটা চিমটি কেটে, না না আমি ঠিকই দেখছি। আম্মু গো, আমার রুমে ভূত ঢুকছে। সাথে সাথে রিয়া আমার মুখ চেপে ধরে, ওই শালা আমি ভূত না, আমি রিয়া। পরক্ষণে আম্মু এসে, কে ভূত কই? এটা তো আমাদের রিয়া, রিয়া মা।
তুই কি ওকে ভয় দেখাইছিস? না ছোট আম্মু, আমি একটা অঙ্ক বুঝতেছি না, তাই আপনার ছেলের কাছে আসছিলাম অঙ্কটা বোঝার জন্য। কিন্তু আপনার ছেলে কথাটা বলে ছোট বাচ্চাদের মতো 2 হাত দিয়ে চোখ কষলাতে কষলাতে ওলে বাবলে, কাঁদে না। এ হারামজাদা, রিয়াকে অঙ্কটা বুঝাই দে। না আম্মু, এটা রিয়া না, ভূত। দেব একটা কানের গোড়ায়। ওটা রিয়াই, ভূত হলে ওকে ছোঁয়া যেত না। কথাটা বলেই আম্মু আমার রুম ত্যাগ করলো। কি ব্যাপার, ছোট আম্মু কি বললো সেটা কানে যায় না? তাড়াতাড়ি আমাকে অঙ্কটা বুঝিয়ে দে। অঙ্ক বুঝাই দিব, সমস্যা নাই, কিন্তু একটা বিষয় কিছুতে আমার মাথায় ঢুকছে না। তোকে বড় আম্মু এত বকাঝকা করে একবার পড়ার টেবিলটা বসাতে পারে না, আর সেই তুই কিনা নিজের ইচ্ছাতে আমার কাছে আসছিস অঙ্ক বুঝতে। আসছি, আর এখন থেকে রোজই আসবো। আফাগো, আন্নের দোহায় লাগে, আন্নে আর জ্বালায়েন না। ওই ন্যাকামো ছাড়বি নাকি ছোট আম্মুকে ডাকবো? না না, তোর যখন মন চায় তখন আসবি। গুড বয়। তারপর রিয়াকে অঙ্ক বোঝাতে লাগলাম, কিন্তু রিয়া খাতায় মনোযোগ না দিয়ে এক দৃষ্টিতে শুধু আমার দিকে তাকিয়ে আছে। ওই তুই অঙ্ক রেখে আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছিস কেন? আমার ঠেকা পড়ছে। ওই একদম চালাকি করবি না। আমি কোনো চালাকি করতেছি না, চুপচাপ অঙ্কটা বুঝাই দে। অঙ্ক বোঝানো শেষ, যা আমার রুম থেকে ভাগ। কেন রে, তোর রুম থেকে ভাগবো কেন? আমার একেবারে কাছে এসে ফিসফিস করে বলে, কি রে গার্লফ্রেন্ড আছে নাকি, কথা বলবি? দেব একটা কানের নিচে, যা ভাগ, আমি এখন ঘুমাবো। যাচ্ছি, এত চ্যাট দেখাতে হবে না। উফ, এ মেয়ের জ্বালা আর পারছি না। যেভাবেই হোক এর একটা বিহাত করতেই হবে। যাই ঘুমিয়ে পড়ি, গুড নাইট। পরের দিন বিকেলের দিকে হারামিগুলোর সাথে আড্ডা দিচ্ছি। কি রে বেটা, তা পিকনিকে গিয়ে তো আমরা যে যার গল্ফ নিয়ে ঘুরতে বেরোবো, কিন্তু তুই কি করবি? তোকে এত করে বললাম একটা প্রেম টেম কর, কিন্তু তোর তো নাকি এসবের কোনো ইন্টারেস্টই নাই। আরে বেটা, সমস্যা কি? আমাদের রিয়া আপু আছে না, আর তাছাড়া রিয়া আর তাদের সাথে তো সামথিং কিছু চলছে, আর সেই জন্যই তো আমাদের হিরোর অন্য কোনো মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। ওই সোহাগা, মায়ের খাওয়ার শখ হয়েছে? আরে বেটা, রিয়া তো দেখতে হেব্বি। সোহাগা, মেজাজটা খারাপ করবি না বলে দিলাম। ওই তোরা থামবি, সবসময় শুধু ঝগড়া মারামারি এইসব চলছেই। আচ্ছা বাদ দে, আর সোহাইগা শালা মিনারের জামাই, তুই কথা একটু কম বলবি। তারপর হারামিগুলোর সাথে আড্ডা দিতে দিতে রাতে বাসায় ফিরলাম। ফ্রেশ হয়ে আমার রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকিং করছিলাম। এমন সময় রিয়া আমার রুমে এসে আমার সাথে বিছানায় শুয়ে বলতে লাগলো, দেখি কি করছিস। তারপর রিয়া আমার এতটাই কাছে চলে এলো যে ওর শরীর আমার শরীরে বারবার স্পর্শ করছে। আমি মুহূর্তের মধ্যে উঠে গিয়ে রিয়াকে বললাম, রিয়া তুই এসব কি করিস? ও মা, আমি এবার কি করলাম? দেখ রিয়া, তুই এখন সে ছোট নেই। এই যে তুই সারাক্ষণে আমার হাত ধরে টানাটানি করিস, আমি বিছানায় শুয়ে থাকলে তুই আমার সাথে এসে শুয়ে পড়িস, এসব মানুষ দেখলে খারাপ কিছু ভাববে, সমাজ এটা ভালো চোখে দেখে না। আরে রাখ তোর সমাজ, আমার যা ভালো লাগে আমি তাই করি, কে কি বললো না বললো এসব দেখার আমার সময় নাই। দেখ রিয়া, তুই বড় হয়ে গেছিস, কয়েকদিন পর তোর বিয়ে হবে, কিন্তু তখন যদি তোর বরপক্ষ এসে তোর এসব ছেলে মানুষগুলো জানতে পারে, তখন তো তোর বিয়ে হবে না। ছেলে মানুষই মানে? এই আমি অন্য কোনো ছেলের সাথে কখনো এসব রং ঢং করছি? যা কিছু করি সব তো তোর সাথে, আর তুই তো আমার ভাই বন্ধু সবকিছু, আর আমি তোর সাথে এসব করবই। আর তা জেনে যদি কোনো শালায় আমাকে বিয়ে করতে রাজি হয়, তাহলেই আমি বিয়ে করব, নয়তো ফুট। ছি ছি ছি, নিজের হোমওয়ার্কে কেউ শালা বলে এই প্রথম শুনলাম। শুধু শালা না, রোজ রোজ গেলাবো। তোর কোনো সমস্যা? না রে ভাও, আমার আবার কিসের সমস্যা, কিন্তু তোর বরটার জন্য খুব কষ্ট হচ্ছে রে। ওরে রিয়ানির বর, ভাই তোর যা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে সব বিয়ের আগেই পূরণ করে নে। বিয়ের পর তোর জীবনে সুখ বলে আর কিছু থাকবে না রে ভাই। এ মাইয়া তোর জীবন পুরা তেজপাতা কইরা দিবে। ওই ফাজলামি রাখবি, চল, আম্মু খাবার নিয়ে বসে আছে। চল। তারপর খাবার টেবিলে আমরা একই সাথে বসে খাবার খাচ্ছি। আমি খেয়াল করলাম রিয়া কিছুক্ষণ পরপরই কেমন ভাবে যেন আমার দিকে তাকাচ্ছে। আমিও ফট কইরা জিব্বা বাহির করে একটা ভেংচি কেটে দিলাম। মুহূর্তের মধ্যে ওই ডাইনিটা আমার
ওর পায়ে নখ দিয়ে আমার পায়ে খোঁচা দিল। কি ব্যাপার, কি হয়েছে? কই কিছু না তো, সবাই আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে, আর রিয়ানি হারামজাদি মুচকি মুচকি হাসতেছে। কেমনটা লাগে? কি ব্যাপার, আপনারা খাচ্ছেন না কেন? তারপর সবাই এক বালতি রহস্য মাথা লইয়া আবার খাওয়া শুরু করলো। সবাই যখন খাওয়া দাওয়াতে ব্যস্ত, আমিও সুযোগ বুঝা রিয়ানির পাকনামের ফলটা দিয়ে দিলাম। সাথে সাথে রিয়া গলা ফাটাইয়া ও মা গো। সবাই আবারও খাওয়া দাওয়া রেখে হা করে আছে। কি হচ্ছে এসব? কখনো চিৎকার মারছে, কখনো ও চিৎকার মারছে। খেয়াল করলাম রিয়ার আব্বু কখনো আমার দিকে, আবার কখনো রিয়ার দিকে তাকে মুচকি মুচকি হাসছে। এই কাম সারছে, বড় কাকু মনে হয় কাহিনীটা বুঝে ফেলেছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে কিছুক্ষণ স্টাডি করে তারপর ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে আমাদের কলেজ থেকে পিকনিকে যাওয়ার দিনটা চলে এলো। ভোরে কাপড় চোপড় সব গুছিয়ে রেডি হয়ে রিয়াকে ডাক দিলাম। রিয়া, তোর হয়েছে? একটু দাঁড়া, আসতেছি। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, রিয়া আমার কাছে এসে চল। আমি রিয়ার দিকে তাকাতেই পুরো হা হয়ে গেছি। রিয়া আজকে শাড়ি পরেছে, তাও আবার ব্ল্যাক, আমার পছন্দের কালারের। আমি তো রিয়ার দিকে তাকিয়ে আছি আর বস্তা বস্তা ক্রাশ খাচ্ছি। রিয়ার এক ঝাঁকুনিতে বাস্তবতায় ফিরলাম। কি রে, এমন ভাবে তাকিয়েছিলি কেন? না মানে, আচ্ছা আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল। চল। তারপর সোজা কলেজে, কলেজ থেকে চট্টগ্রাম। বাস থেকে নেমে কিছু বিখ্যাত স্থান পরিদর্শন করে শেষ বিকালের দিকে একটা নদীর ধারে একা একা বসে আছি আর মনের দুঃখে গান গাইতেছি। বন্ধু যখন গপ লইয়া টাঙ্কি মারে বইয়া বইয়া, দুঃখের ঠেলায় কান্দালাই কান্দালাই, বুকটা ফেটে যায়, বুকটা ফাইটটা যায়। আরে আপনারা কি ভাবছেন পিকনিকে গেলাম, কই ফ্রেন্ডদের সাথে মজা মাস্তি করবো, আর তা না করে আমি একা একা নদীর ধারে বসে প্রেম না কইরা বিরহের গান গাইতেছি? ভাইরে, দুঃখের কথা কি কমু। আসলে আমার যাদের সাথে মজা মাস্তি করার কথা ছিল, ওই হারামিগুলো সব কটা তাদের গফ নিয়া আমার কান্দ নাইতেছে, আর কইতে পারবো না। আর আমি হতভাগা সিঙ্গেল, তাই একা একা সময় পার করতেছি আর কবিতা আবৃত্তি করতেছি। সকালে উঠে আমি জোরে জোরে চিল্লাই, 18 বছর বয়সেও আমার জিভ নাই কিল্লাই 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 কিল্লাই। তখনই কয়েকটি মেয়ের খিলখিল হাসির শব্দের পিছনে ফিরে তাকালাম। আরে আল্লাহ রে, আমি এসব কি দেখতেছি? মায়া গো মায়া, কি আর কমু। ভাঙাচোরা গাড়িও আজকে আমার ময়দা মাইখা মুখা একেবারে BMW হয়ে গিয়েছে, আর আমি এইগুলার দেখা বস্তার বস্তার কাশ খাইতেছি। ওই তুই এখানে একা একা কি করছিস? ভাইরে, হারামজাদাগুলো আমাকে এখানে একা রাইখা তারা তাদের গফের সাথে কোলাকুলি করতেছে। আহারে বেচারা। ওই তোর লজ্জা করি না? তোর বন্ধুরা সবাই গফ জোগাড় করে ফেলেছে, আর তুই এখনো সিঙ্গেলই মরছিস। আফারে, তোর তো অনেক সুন্দরী সুন্দরী বান্ধবী আছে, তুই তাদের মধ্যে থেকে শুধু আজকের জন্য আমাকে একটা গপ জোগাড় করে দে না। মুহূর্তের মধ্যেই ময়দা সুন্দরীগুলোর হাসির খিলখিলি শব্দে আমার কান ফেটে যাওয়ার অবস্থা, আর রিয়া তো রেগে মেগে একেবারে শেষ। আহারে, আমার বাবুটা বুঝি এত অসহায়। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা এখানে যতজন আছি সবাই তোমার গফ। এবার হ্যাপি? ও তিথি, তোরা পারলে এই হারামের গফ সেজে থাক, আমার পক্ষে সম্ভব না। ওকে মাই ডিয়ার আপি, আপনি এখানে একা একা বসে বাদাম খান, আমি আমার গফদেরকে নিয়ে ঘুরে আসি। যা না যা। কথাটা বলেই এক বস্তা রাগ লইয়া রিয়া এই স্থান ত্যাগ করলো। তারপর আমিও বস্তার বস্তার খুশি মনে নিয়ে একেবারে বাহুবলী সিনেমার নায়কের সৈনিকদের মতো এক গট্টি গফ লইয়া সেই লেভেলের একটা হাঁটা দিলাম। হারামিগুলার সামনে গিয়ে গফগুলার সাথে আলগাপিট দেখতে লাগলাম, আর হারামিগুলাও হা করে আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর সব হারামিগুলোর একটা দর্শন দেয়া আমার একটা নিরাপদ জায়গায় এসে আড্ডা দিতে লাগলাম। পরক্ষণই কোথা থেকে যেন ফট করে আসা হারামিগুলো আমার সামনে এসে হাজির। আমিও এক বদনা ভাব লয়ে কইলাম, কি চাই? দোস্ত, একটু ইম্পর্টেন্ট কথা ছিল। আরে বেটা, দেখছিস না হিরো এখন ব্যস্ত আছে, যা পরে আছিস। ভাইরে, খুব জরুরি, তাড়াতাড়ি চল, নয়তো। আবে ওই নয়তো কি? মুহূর্তের মধ্যে সব হারামিগুলো আমাকে আলগে তাহলে এইভাবে তুলে নিয়ে যাব। ওই আমাকে ছাড় বলতেছি। তারপর হারামিগুলো আমাকে আমার অস্থায়ী গবদের কাছ থেকে নিরাপদ দূরত্বে নিয়ে সব হারামিগুলো আমার হাত পা টিপতে লাগলো।
দোস্ত আমি তো আমার গফের সাথে থাকাকালীন অন্য কোনো মেয়ের দিকে তাকাইতেই পারি না, আর তুই এগুলো গবের সাথে নিয়ে ঘুরতেছস? ভাইরে কি এমন করছস আমাকে বল না প্লিজ। তুই আমার গরু থুকু গরু, বল না কিভাবে এইগুলো গপ একসাথে জোগাড় করলি? আচ্ছা এই কাহিনী, ওই শালারা তোদের গফ রাইখা আবার গফ খুঁজোস? ভাইরে এক জিনিস আর কত ভালো লাগে। ওকে সবকিছুই বলবো, কিন্তু আমার যে এখন খুব ক্ষুধা লাগছে। ভাই তুই যা খাইতে চাস সব খাবি, চল হোটেলে চল। তারপর হোটেলে গিয়ে পেট ভরে খায়াটাইয়া বাইরে আসতেই, ভাই এবার বল না এত মাইয়া একসাথে কেমনে পাইলি? ওইগুলো আমার অস্থায়ী গফ। আস্তে গপ মানে? আমি তো কিছুই বুঝলাম না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তারপর পিকনিক শেষ করে নারীর টানে বাড়ি ফিরলাম। থুকু আব্বা আমার টানে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় ফিরে ফ্রেশ হয়ে দিলাম একখান ঘুম। পরের দিন কলেজে যে, তারপর সোজা ক্লাসে চলে গেলাম। লাঞ্চের সময় রিয়া আসতেই, চল বাসায় যাব। কি ব্যাপার, কিছু হয়েছে? আগে বাসায় চল, বুঝতে পারবি। তারপর রিয়াকে নিয়ে বাসায় ফিরে আমি আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে লাঞ্চ করে রিয়াকে বললাম, রিয়া ছাদে আয়। কথাটা বলে আমি ছাদে চলে গেলাম। কিছুক্ষণ পরই রিয়া চলে আসে ছাদে। কি রে, কি বলবি বল। তুই রিমার কাছে কি বলছস? না মানে? না মানে কি? বলছি যে আমরা দুজন দুজনকে পছন্দ করি। শুধু এতটুকুই? আর বলছি আমরা দুজন দুজনকে ইয়ে করি। ওই সোজা ভাবে বল। ভালোবাসি। ওই আমি কখনো তোকে বলেছি যে আমি তোকে ভালোবাসি? আমার তো তোর প্রতি তেমন কোনো ফিলিংসই কাজ করে না। সাদ, আমি তোকে ভীষণ ভালোবাসি। কিন্তু আমি তো বাসি না। কেন, তুই আমাকে ভালোবাসিস না? আমার মধ্যে কি কমতি আছে? দেখ, তুই দেখতে অনেক সুন্দরী, স্মার্ট, তাই তোর পিছনে অনেকগুলো ছেলে ঘুরে। তাই বলে এটা ভাবিস না যে আমিও ওই ছেলেদের মতো। আমি তোকে ওইসব ছেলেদের মতো ভাবি না, আর এর জন্যই তো আমি তোকে এতটা ভালোবাসি। দেখ, তোর প্রতি আমার একটা অদ্ভুত ভালো লাগা কাজ করতো, কিন্তু তখন বুঝতে পারি নাই যে আমি তোকে ভালোবেসে ফেলেছি। কিন্তু ওই দিন পিকনিকে যখন দিদি আমার উপস্থিতি তোকে টাচ করছিল, তোর সাথে গফের অভিনয় করছিল, বিশ্বাস কর আমি তখন ওই দৃশ্যটা নিতে পারছিলাম না। তারপর আমি অনেক ভাবলাম, আমার মনকে বারবার প্রশ্ন করলাম, কিন্তু প্রতিবারই একটাই উত্তর পেলাম, যে তোকে ভালোবাসি। দেখ, এসব ঢং রাখ, নয়তো আমাদের মধ্যে যে ভাই বোনের সম্পর্কটা আছে না, আমি ওইটাই ভুলে যাব। কথাটা বলে আমি ছাদ থেকে নেমে আসতে লাগলাম। ঠিক তখনই রিয়া আমাকে বলে উঠলো, দেখছা, আমি তোকে অনেক বেশি ভালোবাসি, আর সেই ভালোবাসাটা তোকে অনেকবারই বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই কখনো সেটা বুঝতে চাসনি। কিন্তু আমার একটা কথা শুনে রাখ, তুইও একদিন এইভাবেই আমাকে ভালোবাসবি, আর সেদিন আমিও তোকে ঠিক এইভাবেই ফিরিয়ে দিব। আর তখনই তুই বুঝতে পারবি কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয়। যা যা, তোর এই আশা কোনোদিনও পূরণ হবে না। রাতে বিছানায় শুয়ে আছি আর রিয়ার কথাগুলো ভাবছি। আচ্ছা, রিয়া যা বললো তা কি কোনোদিনও সম্ভব? কিন্তু আমি তো রিয়াকে কখনো এমন চোখে দেখিনি। আরে ধুর, আমি শুধু শুধু এসব ভাবছি। আমি তো রিয়াকে ভালোবাসি না, আর এটা কোনোদিন সম্ভবও না। কিন্তু তার কথাগুলো আমাকে এত ভাবাচ্ছে কেন? একটা মুহূর্তের জন্য কেন তার সেই কথাগুলো ভুলতে পারছি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি অবাক। মোবাইল স্ক্রিনে তাকিয়ে দেখি 10টার উপরে বেজে গিয়েছে। তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠেই আম্মুর কাছে গিয়ে, আম্মু রিয়া কই? আমাকে আজকে ডাকলো না। কি ব্যাপার, থামলি কেন? তুমি আমাকে ডেকে দাও না কেন? ডেকে দেওয়ার মানুষের সাথে কি ঝগড়া হয়েছে? আজব, ও প্রতিদিন আমাকে ডেকে দেবে, তুমি কেন ডেকে দিতে পারো না? কেন, এত বড় হয়েছিস, নিজে থেকে উঠতে পারিস না? আম্মু, তুমি তো জানো আমি নিজে থেকে উঠতে পারি না। আমি বলি কি, তোমার এই ছেলেকে বিয়ে দিয়ে দাও, তাহলে বৌমাই প্রতিদিন কান ধরে ঘুম থেকে উঠাবে। আম্মু, ওই লোকটা কিন্তু তোমার এত ভালো ছেলেটাকে অপমান করতেছে। ওহো, আমি তো ভুলে গিয়েছিলাম যে আমাদের বাড়িতে যে জিনিসটা আছে ওইটাকে তো কোনো মেয়ের বাবাই তার মেয়ে দিবে না। আবু বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। দেখ, ভালো লাগে না এসব। তারপর ওয়াশরুম থেকে এসে ফ্রেশ হয়ে
নাস্তা না করে ছাদে গিয়ে বসে আছি। এমন সময় রুবেলের কল। রিসিভ করতেই, কি রে, তুই কলেজে আসলি না কেন? না মানে এমনি। এমনি মানে? রিয়াকেও দেখলাম একা একাই কলেজে আসলো, কোনো সমস্যা? আরে না, তেমন কিছু না। ও আচ্ছা আমি রাখছি, ক্ষুধা লাগছে, খাবো। ওকে বাই। তারপর ছাদ থেকে নেমে খাবার টেবিলে বসে, আম্মু, ও আম্মু, ক্ষুধা লাগছে। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নে। দেখছেন নি কারবারটা? আমি যে এখনো নাস্তা করি নাই সে নিয়েও কারো মাথা ব্যথা নেই। হ্যাঁ তাই তো, রিয়া আমাকে একদিন ডেকে দেয় নাই, আমি ঘুম থেকে উঠতে পারি নাই, আমাকে খাওয়ার জন্য কেউ ডাকে নাই, আমি সঠিক সময় খেতেও পারলাম না, কলেজেও যেতে পারলাম না। রিয়াকে ছাড়া তো আমার জীবন একেবারে অগোছালো। আরে ধ্যাত, ওসব ব্যাপার না। আমিও এখন থেকে নিজ থেকে ঘুম থেকে উঠতে পারবো, নিজ থেকে কলেজে যাব, আমিও কারো সাহায্য ছাড়াই চলতে পারবো। ব্যাস, যে বাবা সেই কাজ। রাতে খাবার শেষ করে ঘুমানোর আগে মোবাইল অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোরে অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার আগে খাবার টেবিলে গিয়ে বসে আছি। কিছুক্ষণ পরই রিয়া, আব্বু আর আম্মু খাবার টেবিলের কাছে এসে আমাকে দেখেই রিয়ার আব্বু হা হয়ে দাঁড়িয়ে গেলেন, আর আমার আব্বু ভূত ভূত বলতে বলতে এক দৌড়ে আম্মুর কাছে চলে গেল। আম্মুর কাছে যেতেই, এই কি হয়েছে? আগে খাবার টেবিলে চলো। তারপর আম্মু, রিয়ার আম্মু, আব্বু সবাই একসাথে এসে আমাকে দেখে সার্কাস দেখার মতো তাকিয়ে থাকলো। এই তোমরা সবাই এমন সার্কাস দেখার মতো করে আমার দিকে তাকিয়ে আছো কেন? বাবা, তুমি সাত তো? না, সাদের ছোট ভাই মঙ্গল গ্রহের এলেন এই বাড়িতে দেখছি, নিজেকে একটু চেঞ্জ করা যাবে না? খাবার খাওয়া শুরু করলাম। কিছুক্ষণ পরে রিয়া আসলো, তারপর চেয়ারে বসে খাওয়া শুরু করলো। যা শালা, আমি যে এখনো বসে আছি তার কোনো রেসপন্সই নাই। আমার খাওয়া শেষ করে আমি উঠে চলে আসবো। কি রে বাবা, এখন আমার দিকে তাকাচ্ছে না? তারপর কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বাসার সামনে এসে দেখি রিয়া আমার অনেক আগে থেকেই বাসার সামনে দাঁড়িয়ে আছে। তারপর একটা রিক্সা আসার সাথে সাথে এই রিক্সা উঠে চলে গেল, আমার দিকে তাকালো না পর্যন্ত। আর কথা বলা তো দূরে থাক, আমি কলেজে যেতেই কিন্তু কেন যেন কালকে থেকে রিয়া আমার সাথে কথা বলছে না, আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। দোস্ত, আমার মনে হয় তুই হয়তো এমন কিছু করছিস যাতে রিয়া অনেক কষ্ট পেয়েছে। দোস্ত, রিয়া কিন্তু তোকে অনেক লাভ করে, ওর মতো মেয়ে পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। এই তুই কি পাগল হয়ে গিয়েছিস? আর ওর মতো মেয়ে পাওয়া জীবনের সবচেয়ে দুঃখের মতো ব্যাপার। তোর মনে আছে কিছুদিন আগে তোর শখের নতুন ফোনটা চুরি হয়ে গেছিল, আর তখন তুই অনেক কষ্ট পেয়েছিলি, কারণ তোর আব্বু বলেছিল 6 মাসের আগে তোকে আর কোনো ফোন কিনে দিবে না। আর তখন রিয়া তার নিজের গয়না বিক্রি করে তোকে আবার সেই সেম ফোনটাই কিনে দিছিল। হোয়াট? কিন্তু তোরা তো বলছিলি ওইটা তোরা সবাই মিলে কিনে দিছস। কারণ রিয়া সত্যি বলতে বারণ করছিল। শুধু এতটুকুই না, পিকনিকের মধ্যে আমি তোর গফ সেজেছিলাম না, আর সেজন্যই রিয়া আমার সাথে এখনো কথা বলে না। রিয়া তোকে সত্যি অনেক বেশি লাভ করে। শুধু এতটুকুই শুনে থমকে গেলি? এমন কতবার যে তোকে রিয়া বিপদে পড়ে তোকে সেভ করেছে সেটা হয়তো রিয়া ছাড়া আর কেউ জানে না, কারণ রিয়া এই বিষয়গুলো কাউকে জানতে দেয় না। তোর খেয়াল ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সামে তুই টুকি করেছিলি, কিন্তু স্যার সেটা বোঝার আগেই তুই সেটা নিচে ফেলে দিছিলি। পরে স্যার এই টুকির হাতের লেখা মিলিয়ে তোকে দোষী সাব্যস্ত করে অফিসে নিয়ে গেছিল। পরবর্তীতে তোকে তারা নির্দোষ বলে ছেড়ে দিয়েছিল, কারণ সেই দোষটা অন্য কেউ তার নিজের ঘাড়ে নিয়ে নিছিল। কিন্তু সে কি ছিল? আমি অনেকবার চেষ্টা করেছি ওই মানুষটাকে সেটা জানানোর জন্য, কিন্তু কেউ নাকি তাকে চিনতে পারে নাই। চিনতে পারে নাই না? উনি সবাইকে মানা করেছিল তোর কাছে যেন তার পয়সাটা কেউ না দেয়, কিন্তু আমি তো সব পয়সাটা এখন দিয়ে দিচ্ছি। ওটাও রিয়াই ছিল। ওদের কথাগুলো শুনে আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি এটা কি করলাম? আমি রিয়াকে চিনতে পারলাম না, আমার সত্যিকারের ভালোবাসার মানুষটাকে চিনতে পারলাম না। না না, আমি একদমই ঠিক করিনি। আর মুহূর্তের জন্য দেরি না করে রিয়ার কাছে চলে গেলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমি রিয়ার কাছে পৌঁছানোর সাথে সাথেই ক্লাসে স্যার প্রবেশ করলেন। রিয়ার দিকে তাকিয়ে দেখি চুপচাপ হয়ে বসে আছে। ক্লাস চলছে, আমি রিয়ার দিকে বারবার তাকাচ্ছি, ওর সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পেরে উঠছি না। এমত অবস্থায় কিছুক্ষণ চলার পর ক্লাসের স্যার বিষয়টা লক্ষ্য করে, স্যার কি সমস্যা? না স্যার কিছু না। তাহলে ওকে বারবার ডিস্টার্ব করছে কেন? সরি স্যার। বসো।
যাক বাবা, ক্লাসটা শেষ হয়েছে, এখন রিয়ার সাথে কথা বলা যাবে। রিয়া, আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দে। রিয়া প্লিজ চুপ করে থাকিস না, কিছু তো বল। তারপর রিয়া তার ব্যাগ নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে লাগলো। আমি ওর পিছনে পিছনে বেরিয়ে পড়লাম। রিয়া কলেজ থেকে বেরিয়েই একটা রিক্সা উঠে পড়লো। রিয়া প্লিজ দাঁড়া, শুধু একটাবার আমার সাথে কথা বল। মামা আপনি যান। রিক্সা চলতে শুরু করলো আর আমি অসহায় মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। প্রায় 25 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছি, কোনো রিক্সাও পাচ্ছি না। তারপর বাধ্য হয়ে হাঁটা ধরলাম। কিছু দূর যাওয়ার পর একটা রিক্সা পেলাম। তারপর বাসায় পৌঁছে রিয়ার আম্মুকে জিজ্ঞেস করলাম, বড় আম্মু রিয়া কোথায়? রিয়া তো কলেজ থেকে এখনো ফিরেনি। কি বলছেন? রিয়া তো আমার অনেক আগে কলেজ থেকে বেরিয়ে গেছে। কি বলে এসব? রিয়াকে একটা কল দেন তো। তারপর রিয়ার আম্মু রিয়াকে কল দিল। কল রিসিভ করে, আম্মু। রিয়া মা, তুই কোথায়? আম্মু আমি তো একটু শপিং এ আসছিলাম। ও আচ্ছা, তাড়াতাড়ি বাসায় চলে আসিস। আচ্ছা আম্মু। ও একা একা শপিং এ গিয়েছে? সে কি একা যাবে কেন? হয়তো ফ্রেন্ডের মধ্যে কাউকে নিয়ে গেছে। হয়তো। তারপর আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ছাদে চলে গেলাম। একা একা বসে আছি আর ভাবছি রিয়া আমার সাথে কথা কেন বলতেছে না। প্রায় আধা ঘন্টা পর রিয়া ছাদে এসে, কি রে কলেজে এমন করছিলি কেন? তুই আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিস কেন? না, আমি তোর সাথে কথা বললে তুই বিরক্ত হোস। আমি আর কাউকে বিরক্ত করতে চাই না। আমি কখন বলছি যে তুই আমার সাথে কথা বললে আমি বিরক্ত হই? আচ্ছা ওসব কথা বাদ দে, এখন বল তুই কলেজে কি বলতে চাইছিলি? 1 মিনিট দাঁড়া, আমি আসতেছি। কই যাস? আসতেছি, ওয়েট কর একটু। তারপর ছাদের গোলাপ গাছ থেকে একটা গোলাপ ফুল নিয়ে রিয়ার কাছে এসে হাঁটু গেড়ে বসে ওকে বলতে লাগলাম, রিয়া আমি এতদিন শুনেছি কেউ বড় ধরনের কোনো পুণ্য করলে নাকি তার প্রতিদান উপরওয়ালায় পৃথিবীতেই দিয়ে দেয়, কিন্তু আমি জানি না আমি কোন পুণ্যের বিনিময়ে তোর মতো একটা মেয়েকে আমার জীবনে পেয়েছি। রিয়া, তুই যখন আমার সাথে সারাক্ষণই কথা বলতি, ঝগড়া করতি, তখন আমার খুব বিরক্তি লাগতো, কিন্তু তুই যখন আমার সাথে কথা বলা ঝগড়া করা বন্ধ করে দিলি, তুই নিজেও জানিস না আমি তোর সেই বিরক্তিগুলো কতটা মিস করি। রিয়া, তুই ছাড়া এই স্বাদ অসম্পূর্ণ। তুই কি এই ছেলেটাকে সম্পূর্ণ করবি? রিয়া, আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? রিয়া কিছুক্ষণ চুপ করে থেকে তারপর ছাদ থেকে নেমে যেতে লাগলো। আমি রিয়ার হাত ধরে আমার একবারে কাছে টেনে নিয়ে, রিয়া প্লিজ তুই আমার উপর রাগ করে থাকিস না, আমি বলছি তো আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ তুই আমার মেনে নে। সেটা সম্ভব না। রিয়া তুই কেন এত জেদ ধরছিস? আমি বলছি তো আমার ভুল হয়ে গিয়েছে। সাদ, আমার রিলেশন আছে। রিয়ার মুখে এই কথাটা শোনার সাথে সাথে মনে হলো আমার বুকের বাম পাশটায় কেউ যেন ধারালো কোনো কিছু দিয়ে আঘাত করলো। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো অবশ হয়ে যেতে লাগলো। আমি নিজেকে কিছুটা সামনে নিয়ে রিয়াকে বললাম, রিয়া তুই মিথ্যা বলতেছিস। না, আমি যা বলছি সত্যি বলছি। আমি যেদিন তোকে প্রপোজ করেছিলাম তার 2 দিন আগে রোহান আমাকে প্রপোজ করে, কিন্তু আমি ওনাকে না বলে দিয়েছিলাম। পরের দিন উনি আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠান, কিন্তু আমি তখনও ওদেরকে না বলে দিই। পরে আমার আর তোর আব্বু রেহানের প্রস্তাব না বলে দেওয়ার কারণ জিজ্ঞেস করে, আর আমি তখন তাদের মুখের উপর বলে দিয়েছিলাম যে আমি তোকে ভালোবাসি আর বিয়ে করতে তোকেই করব। আর তখন আব্বু বলেছিল যে আমি তোকে ভালোবাসি সেটা তুই জানিস কিনা, কিন্তু তুই তো জানতি না। আমি ওটা ওনাদের বলে দিয়েছিলাম। পরে তোর আব্বু বলল তোকে জানানোর জন্য, আর তুই যদি রাজি থাকিস তাহলে তোর কাছে আমাকে বিয়ে দিয়ে দিবে, কিন্তু তুই তো রাজি ছিলি না। তারপরেও আমি ওনাদেরকে অনেকবার বুঝাইছি যে আমি তোকে ছাড়া ভালো থাকতে পারবো না, কিন্তু ওনারা আমার কোনো কথাই শুনেনি। রোহানের সাথে আমার বিয়ের পাকা কথা দিয়ে দিছে। তোর বিয়ে হয়ে যাচ্ছে, তোকে বরপক্ষ দেখতে আসলো, অথচ আমি কিছু জানি না। বরপক্ষ যখন এসেছিল তুই তখন বাসায় ছিলি না, আর পরে তুই বললি যে তুই আমাকে ভালোবাসিস না, তাই আমি সবাইকে মানা করেছিলাম যেন আমার বিয়ের কথাটা তোকে কেউ না জানায়। স্যার তুই আমাকে ভুলে যা। কথাটা বলে রিয়া কান্না করতে করতে ছাদ থেকে নিচে নেমে গেল, আর আমি ছাদে ধপস করে বসে পড়লাম। মনের অজান্তে অনবরত 2 চোখের জল ঝরতে লাগলো।
এতদিন শুনতাম ভালোবাসার মানুষটা হারিয়ে গেলে নাকি খুব বেশি কষ্ট হয়, কিন্তু কখনো ভাবিনি কষ্টটা যে সত্যি এত বেশি হয়। নিতে পারছিলাম না। অন্যদিকে রিয়া নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে সবার আড়ালে লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। প্রায় 2 ঘন্টা পর নিজেকে কিছুটা স্বাভাবিক করে ছাদ থেকে নেমে আসলাম। বিকেলের দিকে রুমে শুয়ে আছি, এমন সময় রুবেলের কল। বল। বলবো না মানে? বাজে কয়টা? এখনো আড্ডাখানায় আসিসনি কেন? তোরা আড্ডা দে রে, আমার ভাল লাগছে না। কি ব্যাপার, তোর শরীর খারাপ? তোর কণ্ঠ এমন লাগছে কেন? না তেমন কিছু না। আচ্ছা, আমি তোর বাসায় আসতেছি। আচ্ছা, 20 মিনিট পর। কি রে, এই অবেলায় শুয়ে আছিস? আমার কাছে এসে আমার কপালে হাত দিয়ে। তোর তো জ্বর নেই। কি রে, রিয়ার সাথে কি হয়েছে? কি ব্যাপার, কিছু বলিস না কেন? রিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। আর আমার কথাটা শোনার সাথে সাথেই রুবেল কেমন যেন আকাশ থেকে পড়লো। তুই কি বলছিস? যা শুনেছিস তাই হচ্ছে। আগামী সপ্তাহে রিয়ার বিয়ে। তা তুই বসে আছিস কেন? তুই রিয়াকে বলছিস যে তুই রিয়াকে ভালোবাসিস। বলছি, কিন্তু এখন ওর পক্ষে কিছু করা সম্ভব না। আচ্ছা, আমি আঙ্কেল আন্টিকে বোঝাই বলতেছি। না, ওনারা তো আমাকে রিয়ার মাধ্যমে আগে জিজ্ঞেস করেছে আমি রিয়াকে পছন্দ করি কিনা, কিন্তু আমি তো তখন রাজি ছিলাম না। কিন্তু তুই তো এখন রাজি আছিস, আমি আঙ্কেল আন্টিকে বলে দিচ্ছি। কথাটা বলে আব্বু আম্মুকে কথাটা জানানোর উদ্দেশ্যে রুবেল উঠে গেল। আমি রুবেলের হাত ধরে ওকে আটকিয়ে, রুবেল প্লিজ, তুই এ ব্যাপারে আব্বু আম্মুকে কিছু বলবি না। আমি আর কাউকে কষ্ট দিতে চাই না। তো তুই নিজেও কষ্ট পাচ্ছিস? কষ্টের কারণটা তো আমি নিজেই। কথাটা বলার পরপরই রুবেল আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলতে থাকে, তুই কেন এমন করছিস? আরে বোকা, এসব কিছু না। কয়েকদিন হয়তো একটু কষ্ট হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। আচ্ছা চল, বাইরে থেকে একটু বেরিয়ে আসি, তোর ভালো লাগবে। চল। অন্যদিকে রিয়ার সাথে যা ঘটেছে, রাত 9:30 দিকে রিয়ার ফোনে রোহানের কল। হ্যালো। কি ব্যাপার, বিজি নাকি? না। ও, কেমন আছো? ভালো, আপনি? ভালো। আচ্ছা, যে জন্য তোমাকে কল দিছি, আসলে কালকে আমার অফিসের কাজে একটু কিশোরগঞ্জের বাইরে যেতে হবে। তুমি এক কাজ করো, আমার আম্মু আর তোমার আম্মুকে নিয়ে শপিংটা সেরে ফেলো। আর আমি তো আসতে পারবো না, তুমি তোমার ভাইয়াকে সাথে নিয়ে যাও। কিন্তু আপনি আসলে তো ভালো হতো। প্রয়োজন হলে আমরা কালকে শপিং পরের দিন করি। না, কালকেই করে ফেলো। আচ্ছা, আমি রাখছি। তারপর রুবেলের সাথে অনেকক্ষণ ঘুরলাম, আড্ডা দিলাম। প্রায় রাত 11টায় রুবেলকে বিদায় দিয়ে আমি ফার্মেসিতে গিয়ে কিছুটা ঘুমের ওষুধ নিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরতে দেখি আব্বা আম্মু দুজনে এখনো আমার অপেক্ষায় বসে আছেন। এই তুই কি আর শুধরাবি না? কটা বাসায় ফিরে আসার কথা ছিল, খেয়াল আছে? এখন তোর বাসায় আসার সময় হলো। ওহ থামো তো, ওকে খাবার দাও। আমার ক্ষুধা লাগেনি। কথাটা বলেই আমি আমার রুমে চলে আসলাম। বিছানায় শুয়ে আছি, ঘড়ির কাঁটায় রাত 8টায় বাজে। এখনো ঘুম আসছে না। বিছানা থেকে উঠে টেবিলে রাখা ঘুমের ওষুধগুলো একসাথে খেয়ে ফেললাম। 2 মিনিট পরে প্রচন্ড মাথা ব্যথা শুরু করলো। সহ্য করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার মাথাটা কেউ বিষাক্ত কিছু দিয়ে আঘাত করছে। কোনো মতে উঠে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিলাম। ব্যথাটা যেন ক্রমশ বেড়ে চলেছে। হঠাৎ করে আমার মুখ দিয়ে অনবরত বমি আসা শুরু করলো। প্রচন্ড ক্লান্তিতে কখন যে ওয়াশরুমে ফুলের ঘুমিয়ে পড়েছি তার খেয়াল নেই। সকালে কারো ঝাঁকানিতে চোখ খুললাম, দেখি আম্মু আর আম্মুর পাশে আব্বু, রিয়ার আব্বু আম্মু দাঁড়িয়ে আছে। আর রিয়া দরজার সামনে হেলান দিয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। চোখের কোণে এক ফোঁটা জল আসতে সাথে সাথে ওর হাত দিয়ে মুছে ফেললো। কি ব্যাপার সাদ, তুই এইখানে কেন? কি ব্যাপার, কিছু বলছিস না কেন? আমি জানি না, রাতে মাথা ব্যথা উঠেছিল। পরে চোখে মুখে পানি দেওয়ার জন্য ওয়াশরুমে এসেছিলাম। তারপর আমার আর কিছু খেয়াল নেই। আচ্ছা বাবা, গোসল করে নে। আচ্ছা। তারপর গোসল সেরে নাস্তা করে আমার রুমে এসে ফেসবুকে ঘাটাঘাটি করছিলাম। এমন সময় আমার রুমে রিয়া প্রবেশ করলো। কিছু বলবি? তো বল। আমার সাথে একটু শপিং এ যেতে পারবি? কেন, রোহান ভাই যাবে না? না। আচ্ছা তুই যা, আমি রেডি হয়ে আসছি। রিয়া কেমন ভাবে যেন আমার দিকে তাকিয়ে বলল তারপরও আমার রুম ত্যাগ করলো। ড্রাইভারের পাশের সিটে আমি আর রিয়া। রিয়ার আম্মু আর আমার আম্মু পিছনে গিয়ে বসলেন।
সাদ, পিছনে তো সিট আছে, তুমি আমাদের সাথে চলে আসো। না না বড় আম্মু, আমি এখানে ঠিক আছি। তারপর গাড়ি স্টার্ট করলো। শপিং মলে পৌঁছে তাদের কথা মতো আগে শাড়ির দোকানে প্রবেশ করলাম। রিয়ার আম্মু আর আমার আম্মু শাড়ির পছন্দ করতে লাগলো, আর রিয়া বরাবরই আমার দিকে তাকাচ্ছে। আমি বিষয়টা বুঝেও এড়িয়ে গেলাম। ঠিক তখনই রিয়া বড় আম্মু আর আম্মুকে বলল, তোমরা শাড়ি পছন্দ করো, আমি সাদকে নিয়ে একটু গহনা দোকানে যাচ্ছি। আচ্ছা যা। তারপর রিয়া আমাকে নিয়ে গহনার দোকানের সামনে দিয়ে বাইরে চলে যাচ্ছে। ঠিক তখনই আমি বললাম, রিয়া কই যাচ্ছি? চুপচাপ আমার সাথে চল, কোনো কথা বলবি না। আজব, আমরা বাইরে কেন যাচ্ছি? বললাম না কোনো কথা বলবি না। তারপর রিয়া আমাকে নিয়ে শপিং মলের বাইরে গিয়ে, তুই কেন এমন করছিস? ও মা, আমি আবার কি করলাম? তুই রাতে এতগুলো ঘুমের ওষুধ খেয়েছিস? কে বলেছে তোকে? সকালে ছোট আম্মুর চিৎকারে আমি ওয়াশরুমে গিয়ে দেখি তুই ওয়াশরুমের ফ্লোরে পড়ে আছিস। আমার তখনই সন্দেহ হয়েছিল যে তুই হয়তো রাতে উল্টাপাল্টা কিছু খেয়েছিস। পরে আমি তাড়াহুড়ো করে তোর রুমে যাই। তোর রুমের দরজা খোলা ছিল আর ফ্লোরে এক পাতা ঘুমের ট্যাবলেট পড়া ছিল, যার পুরোটাই খালি। আমি নিচের দিকে তাকিয়ে রিয়া আমার দু কাঁধের উপরে হাত রেখে আমাকে ঝাঁকানি দিয়ে, কেন করেছি এসব? ঘুম আসছিল না। আচ্ছা চল, শপিং শেষ করতে হবে, এমনিতেই অনেক লেট হয়ে গিয়েছে। তারপর আমি শপিং মলে ঢোকার জন্য যেই পা বাড়ালাম, ঠিক তখনই রিয়া আমাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরলো। রিয়া কি করছিস এসব? আমার কাঁধের উপর মাথা রেখে তুই আমাকে কথা দে, তুই আর এসব উল্টাপাল্টা কিছু খাবি না। রিয়া, এটা পাবলিক প্লেস, প্লিজ আমাকে ছাড়, লোকে খারাপ কিছু ভাববে। আমি তোকে জড়িয়ে ধরলে লোকে খারাপ বলবে, সেটা তোর খেয়াল আছে, কিন্তু তুই যে উল্টাপাল্টা খেয়ে নিজেকে শেষ করে দিচ্ছিস সেটা তোর খেয়াল হয় না? আমি তো 2 দিন পরেই চলে যাব, কিন্তু তোর কিছু হয়ে গেলে তোর আব্বু আম্মু আর আমার আব্বু আম্মুকে কে দেখবে? ওরা কাকে নিয়ে বাঁচবে? আচ্ছা ঠিক আছে, আমি আর এসব খাবো না। এবার হ্যাপি? সত্যি বলছিস তো? সত্যি। চল চল, দেরি হয়ে যাচ্ছে। তারপর রিয়াকে নিয়ে শপিং মলে ঢুকে শপিং শেষ করে বাসায় ফিরলাম। দেখতে দেখতে রিয়ার বিয়ের দিনটা নিকটে আসতে লাগলো। ঘড়ির কাঁটাতে রাত 10টা। রাত পেলে রিয়া নামক মেয়েটা আমার কাছ থেকে অনেক অনেক দূরে চলে যাবে, অন্য কারো হয়ে যাবে সে। রুমের দরজা বন্ধ করে এসব কথাই ভাবছিলাম। আচমকা খেয়াল করলাম কোনো কারণ ছাড়াই আমার দু চোখ দিয়ে বৃষ্টির মতো জল পড়ছে। আজব তো, আমি তো কান্না করছি না, তাহলে আমার চোখে জল কেন? ভীষণ কষ্ট হচ্ছিল। জন্মের পর থেকে যাকে ছাড়া কখনো একটা দিনও কাটায়নি, আর এখন তাকে ছাড়া দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর আমি কিভাবে কাটাবো? না, নিজেকে আর কোনোভাবে ঠিক রাখতে পারছিলাম না। একসময় রিয়াকে দেওয়া সেই কথাটা উপেক্ষা না করেই বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাজারে পৌঁছে কয়েক প্যাকেট সিগারেট আর কিছুটা ঘুমের ওষুধ নিয়ে বাসায় ফিরলাম। তারপর প্রায় রাত 12টার দিকে সবার চোখ ফাঁকি দিয়ে ছাদে চলে আসলাম। নিজের এই দরুণ দশা দেখে নিজেরই খুব হাসি পাচ্ছে। কেন আমি আগে রিয়াকে ভালোবাসতে পারলাম না? কেন কেন কেন? নিচে আমাদের সকল আত্মীয় স্বজনরা উল্লাসে মেতে আছে, আর আমিও ধুম ছাদে বসে সিগারেট খাচ্ছি। নিজেকে খুব খুব অসহায় মনে হচ্ছিল। দু হাতে দুটি করে একসাথে মোট 4টা সিগারেট ধরালাম। নিকোটিনের এই বিষাক্ত ধোঁয়া এই অবুঝ ছেলেটার ভিতরে প্রথমবার প্রবেশ করতেই কাশতে কাশতে চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছে। তবুও থামেনি। পাগলের মতো একটার পর একটা সিগারেট ধরে বিষাক্ত ধোঁয়াগুলোকে আপন করে নিয়েছি। খুব ঘুম পাচ্ছে। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো নাড়াচাড়া করার ক্ষমতাটাও হারিয়ে ফেলেছে। চোখগুলো নিজের অনিচ্ছা সত্ত্বেও আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, আর আমি গভীর ঘুমে তলিয়ে যেতে লাগলাম। জানি না এই ঘুম আর ভাঙবে কিনা, ভোরের আলোটা আবারও দেখতে পাবো কিনা। সকালে রিয়া চিৎকারে ঘুম ভাঙলো। রিয়া আমাকে মারতে শুরু করলো আর বলতে লাগলো, মরার খুব শখ হয়েছে না? আমি তোকে এখন মেরে ফেলবো বলেই কান্না করে দিল। আমি শুধু এক দৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়ে আছি। আমি এত করে মানা করার পরও কেন করলি এমন? রিয়া স্যার, অনেক সময় হয়ে গিয়েছে, তোকে নিচে না পেলে আবার সবাই খোঁজাখুঁজি করবে। রিয়া আমাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আম্মু, তুমি? বড় আম্মু, আমি ঠাস। রিয়ার আম্মু আমাদের দুজনকে থাপ্পড় মারলো। তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে ভালোবাসিস? আম্মু, আম্মু, ওকে কিছু বলো না, ওর কোনো দোষ নেই। তুই চুপ থাক। এই, তোকে যখন আমরা জিজ্ঞেস করেছিলাম
যে তুই রিয়াকে ভালোবাসিস কিনা, তখন তুই মানা করছিলি কেন? আমি জানি না। আচ্ছা, আমি বর পক্ষকে ফোন দিয়ে বিয়েটা ক্যান্সেল করে দিচ্ছি। কথাটা বলে রিয়ার আম্মু নিচে নেমে যেতে লাগলো। না বড় আম্মু, ওনারা আর এখন মানবে না, আর আঙ্কেল আব্বু এটা মেনে নেবে না। তুমি ওদেরকে কিছু বলো না। তাই বলে তোরা দুজন আলাদা হয়ে যাবে? কি বলছিস এসব? বড় আম্মু, আমি আর রিয়া যখন আমাদের পরিবারের জন্য আমাদের ভালোবাসা জলাঞ্জলি দিতে পেরেছি, তাহলে তুমি কেন পারবে না? মুহূর্তের মধ্যেই বড় আম্মু আমাকে জোরে ধরে কান্না করে দেয়। তারপর উনি নিচে নেমে গেলেন। আমিও ছাদ থেকে নেমে যাওয়ার জন্যই পা বাড়ালাম। ঠিক তখনই রিয়া খপ করে আমার হাতটা ধরে ফেলে। আমি রিয়ার দিকে তাকাতেই রিয়া বলে উঠলো, চল না। কোথায়? দূরে কোথাও, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। না রে, আমি আমার ভালোবাসার মানুষটাকে কলঙ্কের দাগ লাগতে দিতে চাই না। কথাটা বলেই আমি নিচে চলে এলাম। কিছুক্ষণ পর রিয়াও নিচে চলে এলো। প্রায় 12টার দিকে বরপক্ষ আমাদের বাসায় প্রবেশ করলো। আর তখনই কোথা থেকে যেন রুবেল, ইকবাল, সোহাগ আর রিমা এসে হাজির। ওরা আমার কাছে এসে, কিরে কেমন আছিস? ভালো, তোরা? কারো মুখে কোনো কথা নেই। আচ্ছা, তোরা এত লেট করলি কেন? একটু কাজ ছিল। কিছুক্ষণ পর রিয়াকে শুধু সাজিয়ে বিয়ের আসরে বসালো। সবাই বিয়ের আসরের কাছে গিয়ে দাঁড়ালাম। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। বলো মা কবুল, বলো মা কবুল। রিয়া চুপ হয়ে শুধু আমার দিকে তাকিয়ে আছে। ওর চোখ দুটো পানিতে টলমল করছে। তারপর যে আমি মাথা ঝাঁকিয়ে রিয়াকে কবুল বলার জন্য হ্যাঁ সম্মতি প্রদান করলাম, ঠিক তখনই বুরহান ভাইয়া বিয়ের আসর থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন। সবাই অবাক হয়ে বুরহান ভাইয়ের দিকে তাকিয়ে আছে। আর তাদের মধ্যে কেউ কেউ নিজেদের মধ্যে বলা বলি শুরু করতে লাগলো। কি ব্যাপার, জামাই বিয়ের আসর ছেড়ে উঠে পড়লো কেন? ও মা, এসব কি হচ্ছে? তারপর বুরহান ভাইয়া আমার কাছে এসে আমার কাঁধের উপর হাত রেখে বলতে শুরু করলেন, নিজেকে কি ভাবো? খুব বড় হয়ে গেছো। ভাই এসব কি বলছেন? আর একটা কথা বলবা না, তোমার বন্ধুরা আমাকে সব বলেছে। কথাটা শুনেই আমি হারামিগুলোর দিকে তাকাতেই সব কয়টা হাত বেঁধে নিচের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই আমার পিঠে কারো হালকা ছোঁয়া অনুভব করলাম। তাকিয়ে দেখি রিয়ার আব্বু। শুধু আমাদের সম্মানের কথাটাই ভাবলে, নিজের কথাটাও একবারের জন্য ভাবলে না। দোষটা তো আমারই ছিল। না, এখানে তোমার কোনো দোষ নেই। আসলে এই ঘটনাটা আমাদের সবার সাথেই ঘটে। আমরা কখন যে কাকে কিভাবে ভালোবেসে ফেলি সেটা আমরা নিজেরাও জানি না। কিন্তু সেই ভালোবাসাটা আমরা তখনই উপলব্ধি করতে পারি যখন আমাদের সেই ভালোবাসার মানুষটা আমাদের থেকে দূরে চলে যায়। আর আমরা তখন বুঝতে পারি যে তাকে ছাড়া আমাদের জীবনটা কতটা মূল্যহীন। দেখো সাদ, আমি জানি তুমি রিয়াকে কতটা ভালোবাসো, আর রিয়াও তোমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। সেটা আমার থেকে তুমিই বেশি ভালো করে জানো। আঙ্কেল, আপনি? তুমি কি ভাবো আমরা তোমাদের কোনো খোঁজ খবর রাখি না? তুমি যেদিন ঘুমের ওষুধ খেয়ে ওয়াশরুমে পড়ে ঘুমিয়ে গেছিলা, ওই দিনে আমরা বুঝে গিয়েছিলাম তুমি রিয়াকে কতখানি ভালোবাসো। কিন্তু তোমার আব্বু বলেছিল যে এটা নাকি শুধুমাত্র তোমার আবেগ, আসলে তোমার নাকি ফ্যামিলির প্রতি কোনো কেয়ারই নেই, আর সেই জন্যই এসব উল্টাপাল্টা করতেছো। এখন বুঝতে পারতেছিস তোর ছেলে তার ফ্যামিলিটাকে কত ভালোবাসে? যেই ছেলে তার পরিবারের সম্মানের কথা ভেবে তার ভালোবাসাকে জলাঞ্জলি দিতে পারে, সে আর যাই হোক খারাপ ছেলে হতে পারে না। আমার কাছে এসে আমাকে জোরে ধরে কান্না করে দিয়ে, আই এম সরি, আমি এতদিন তোমার ছেলেটাকে চিনতে পারিনি। আব্বু এসব কি বলছো? তারপর আব্বুকে ছেড়ে হারামিগুলোর কাছে গেলাম। সবগুলো নিচের দিকে তাকিয়ে আছে। আমি সবগুলোকে একবারে জোরে ধরতে লাগলাম। তোদের জন্য মনে হয় আমার জীবনটা ধন্য। আমি সত্যি খুব ভাগ্যবান যে তোদের মতো বন্ধু পেয়েছি। হয়েছে, আর বলতে হবে না। আগে বিয়ের আসরে গিয়ে রিয়াকে আমাদের ভাবি বানা। তারপর কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। মাতা মোহাম্মদ তাসলিমা আক্তার কোহিনুর এবং পিতা মোহাম্মদ সারওয়ার জাহান সবুজ মিয়ার সুযোগ্য পুত্র মোহাম্মদ শ্রাবণ আহমেদ সায়েদ বা ওরফে সাদ সাহেবকে আপনি বিয়ে করতে রাজি থাকিলে বলুন মা কবুল। কবুল, কবুল, কবুল। দেখছো নি কারবারটা? এত করে মানা করার পর আবার কবুল কইছে। আবার হাসে। যান, তাড়াতাড়ি ডিভোর্স পেপার রেডি করেন, আমি সাইন করে দিমুনে। যাক বাবা, ভালোই বিয়েটা সেরে ফেললাম। হ্যালো জনগণ, আমাদের জন্য দোয়া করেন। রাত 12টা, ছাদে আমি আর হারামিগুলো। বাসর ঘর সাজানোর টাকা দে।
দেখ ভাই, বিশ্বাস কর, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এইসব ঢপবাজিতে কাজ হবে না, পকেটে যা আছে বের কর। দেখ, তোরা আর একবার আমার কাছে টাকা চাইলে আমি কিন্তু কান্দা দিব। ওই মামু, এসব ন্যাকামি আর কাজ হবে না। তারপর অনেক ন্যাকামি কাহিনী করেও আমার পকেটখানা বাঁচাতে পারলাম না। মনে পকেট ফাঁকার কষ্ট আর এক বদনা ভয় লইয়া বাসর ঘরের দরজায় দাঁড়িয়ে আছি। এমন সময় হারামিগুলো আমাকে ধাক্কা দিয়ে বাসর ঘরে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আমিও মনে এক বালতি সাহস জোগাড় কইরা ঠুস ঠুস করে কাশি দিলাম। সাথে সাথে রিয়া বিছানা থেকে নেমে আমার পায়ে ধরে সালাম করতে লাগলো। আমিও ফট করে রিয়ার মাথায় হাত রেখে বলে ফেললাম, বেঁচে থাকো বাচ্চা, বেঁচে থাকো। তুইও আমার কি কইলি? সরি, বউ বলতে গিয়ে বাচ্চা বলে ফেলেছি। ইয়ার কি মারছিস? তোর আছে বিরান মারা বন্ধ। না, এই একদম ন্যাকামি করবি না। কথাটা বলে রিয়া বিছানা থেকে একটা বালিশ আর চাদর ফ্লোরে ছুঁড়ে মারলো। তারপর অনেক ছাড়াছাড়ি করে কোনো লাভ হলো না, শেষমেশ ফ্লোরেই ঘুমাতে হলো। ভোরের আলো ফুটতেই ঘুমটা ভেঙে গেল। উঠে যাব ঠিক তখনই আমার বুকে ভারী কিছু অনুভব করলাম। খেয়াল করে দেখি রিয়া নিষ্পাপ বাচ্চাদের মতো গুটি গুটি মেরে আমার বুকে শুয়ে আছে। আমি আলতো করে ওর কপালে একটা সুখের পরশ এঁকে দিলাম। ওকে কোলে নিয়ে ফ্লোর থেকে তুলে বিছানায় শুয়ে দিলাম। দর্শক বন্ধুরা, এতক্ষণ তো ভালোই শুনছিলেন, এখন আমাদের কাজটা আমাদের করতে দিন। ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পারলে এই ভাইটার জন্য দোয়া করবেন।